দর্শকরা, বিশাল বাংলার পক্ষ থেকে এখন আমরা এসেছি বরাক উপত্যকার বা দেশেরই বলতে পারেন বিশিষ্ট নেতাজি গবেষক, পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত বাস্তুকার নিহারঞ্জন পালের কাছে। আপনারা নিহারঞ্জন পালকে চেনেন। সমস্ত ধরনের সামাজিক কাজকর্মে আমরা তাকে একটা অগ্রণী ভূমিকা নিতে আমরা সবসময় দেখি, এবং বিশেষ করে নেতাজি সম্বন্ধে তিনি যে গবেষণাগুলো করেছেন এবং যে তথ্য আমাদের সামনে হাজির করেছেন, এটা এক কথায় অনবদ্য। তো আজকে আমার তার কাছে আসার উদ্দেশ্যটা হলো, আপনারা জানেন যে এই যে তথাকথিত মহারাজ বের হয়েছেন পশ্চিমবঙ্গে, নগেন রায়, অনন্ত মহারাজ, যিনি নিজেকে কুচ রাজবংশের উত্তরাধিকার বলে দাবি করেন, এবং তিনি নেতাজি সম্বন্ধে অসংখ্য কটূক্তি করে যাচ্ছেন গত 18 দিন। এবং গতকালও তিনি বলেছেন নেতাজি দেশদ্রোহী। ফাঁসি দেখা যায়, আর যদি দেখেন না পায়, আর যদি দেখেন না পায়, যদি দেখেন না পায়, তার ব্যবস্থা আমরা করবো। Last warning, last warning, last warning, তার কথা খারাপ আছে, তার কথা খারাপ আছে। জড়ি পড়ে আমার সাথে দাদাগিরি না, একটা চুকের টান শোনো না, একটা চুকের টান শোনো না। আমরা যদি একসাথে শুরু করে দেয়, একটা চুকের টান শোনে না। তোরা আসছিলেন নাই না, হয়েছিলেন নাই, আরে যুগ যুগ ধরে পৃথিবী শাসন করে যাচ্ছি। তারপর নেতাজি জাপানের দালাল, নেতাজি নাসিকে সমর্থন করেছেন, নেতাজি ওয়ার ক্রিমিনাল, যুদ্ধাপরাধী। তো এই সমস্ত বিষয়ের তথ্য সহ, যেগুলো মিথ্যা প্রপাগান্ডা তথ্য সহ জানার জন্য আমরা এসেছি এনআর পাল বা নিহারঞ্জন পালের কাছে। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। তো আপনি ভালো আছেন? নমস্কার। তো গতকাল আমরা দেখলাম যে আপনারা লাঙ্গিখাড়ি পয়েন্টে একটা সভা করেছেন, প্রতিবাদী সভা করেছেন। তো এই যে মহারাজ যে বলছেন কথাগুলো, যে নেতাজি দেশদ্রোহী, তারপর নেতাজি যুদ্ধাপরাধ, এই যুদ্ধাপরাধী নেতাজিকে তো বলেছিল মূলত আমেরিকা এবং ব্রিটেনের কিছু কিছু সংবাদ মাধ্যম এবং রাজনীতিকরা। তো নেতাজি কি এই ব্যাপারে আপনারা একটু আলোকপাত করুন। না, অ্যাকচুয়ালি ব্রিটিশ আমেরিকার কোনো সংবাদ মাধ্যম কিন্তু নেতাজিকে যুদ্ধাপরাধী বলে নাই। আচ্ছা, নেতাজিকে যুদ্ধাপরাধী আমাদের দেশেরই কিছু গবেষক বা সংগঠন, এমনকি কিছু ব্যক্তি বিভিন্ন সময় বলেছেন, অনুমানের উপর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সকল যুদ্ধাপরাধী ঘোষিত হয়েছিল তাদের বিচার হয়েছে। আপনারা জানেন, জাপানে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার তোজো, যিনি সেই সময় ছিলেন, তোজো করে পদত্যাগ করেন, কাইসার আসেন, কিন্তু তোজোকেও ফাঁসি দেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যদি নেতাজি যুদ্ধাপরাধী, দুটো পার্ট আছে, একটা তো ওয়ার কোলাবোরেটর, নেতাজির কোলাবোরেটর ছিলেন, যেটা যদি কোনোভাবে অক্ষশক্তি পরাজিত হলো, মিত্রশক্তি তো জয়ী হলো, মিত্রশক্তি যদি নেতাজিকে ওয়ার ক্রিমিনাল মানত বা কোলাবোরেটর হিসেবে তো কোনো বিচার হয় নাই, যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, তাহলে যেহেতু যারা বলছেন নেতাজি যুদ্ধাপরাধী বলে বেরোননি এবং রাশিয়ার হাতে ছিলেন বলে অনেকে বলছেন, বা যেখানেই ছিলেন তাকে তো ধরে নিশ্চয়ই বিচার করতো। আচ্ছা, নেতাজি কি সত্যি এবং তালিকায়? মোটেই নাই। এটা অফিসিয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা আরটিআইয়ের উত্তরে জানিয়ে দিয়েছে এইভাবে। এটা সর্বশেষ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের করেসপন্ডেন্স 15/3/2019 This is with reference to your representation dated 35/2018 on the above mentioned subject.
received in this office on 8/2/2019. With regard to point number 1 and 3, it is informed that as intimated by Ministry of External Affairs, Netaji's name neither figured in the list of war criminals of UK government nor in the UN list of war criminals. এটা কে বলেছেন এটা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপ্লাই দিচ্ছে, আরটিআই রিপ্লাই তারিখ কবে এটা? এটা 15/3/2019। 2019 সালে তিনি তথ্য দেখাচ্ছেন যে ভারত সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে নেতাজির কোনো যুদ্ধ অপরাধী হিসাবে নেতাজির কোনো নাম ইংল্যান্ড সরকারের কাছেও নেই, ইউকে গভর্নমেন্ট, ইউনাইটেড কিংডম এবং কি রাষ্ট্রসংঘ। All the records available with the ministry relating to Netaji Subhash Chandra Bose have already been declassified and sent to National Archives of India for permanent retention. These are available in public domain at www.netajipapers.gov.in. এই ওয়েবসাইটে গেলেই আপনি এই 304টা ফাইল ডিক্লাসিফাই হয়েছে, সব রেকর্ড পাওয়া যাবে। ম্যাক্সিমাম লোকই আপনার এগুলাতে না গিয়ে যে বিগ্রন্থিকরণ হয়েছে ফাইলগুলোর সেগুলি অধ্যয়ন না করে একটা আবেগে এখনো চলছি যে নেতাজি মারা যেতে পারেননি, এইভাবে ওনাকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছিলেন। এবং আরেকটা মিথ আছে, যে জওয়াহরলাল নেহরু চিঠি লিখেছেন ইটালিকে যে যুদ্ধাপরাধী সুভাষচন্দ্র রাজশাহীতে আছেন, তার বিচার চাই। সবই মানে চিঠি নেহরু লেখেন নাই, না প্রশ্ন ওঠে না, এটা তো নেহরু সাইন আছে না। এই চিঠি আপনাকে আমি দেখাতে বলছিলাম, চলছে সোশ্যাল মিডিয়াতে, অনেক বইতে, নিজে কিন্তু জওয়াহরলালের কোনো সাইন নেই, এটা টাইপ লেটার। আরেকটা প্রচলিত কথা রয়েছে, জওহরলাল নেহরু নাকি বলেছিলেন যে আজাদিন ফৌজের যদি ভারতে ঢুকে সুভাষচন্দ্র, তো তিনি প্রথমে তরবারি নিয়ে হাজির হবেন। এটা কি ঠিক কথা? এটা বলেছিলেন যে যদি বিদেশি সৈন্য নিয়ে আসে। তখনও তার পরবর্তীতে তখনও নেতাজি সম্পর্কে এই ধারণা কি জন্য ছিল যে আজাদিন ফৌজের কীর্তিগাথা এবং যে জাপানের সঙ্গে নেতাজির যে চুক্তি হয়েছে সেসব ব্যাপারে ভারতের লোকেরা সেভাবে অবহিত ছিলেন না। সেজন্য যেহেতু জাপানও হয়তো আমাদের ব্রিটেনের মতো দখলে রাখতে পারে, এই জন্যই এটা একবার বলেছিলেন নেহরু। কিন্তু পরবর্তীতে যুদ্ধের পরে সেই নেহরুই কিন্তু আইএনএ ডিফেন্স কমিটির সদস্য হিসাবে আজাদিন ফৌজের বিচারে তিনি আজাদিন ফৌজের পক্ষ ধরে লড়েছেন লালকেল্লার বিচারে। যে প্রসঙ্গ আজকে ছিল অনন্ত মহারাজের কথা, অনন্ত মহারাজের কথা আমরা প্রথমে কোনো গুরুত্বই দিতে চাইনি, কেননা তার কথা নিজেরই কথা নিজে কাটছেন, মানে অসঙ্গতিপূর্ণ এবং অনৈতিহাসিক তো অবশ্যই। ওনার প্রথম দিন যে দিনহাটাতে 18 জুলাই ভাষণে, তার এই ভাষণের অংশটুকু ভাইরাল হয়েছিল সেটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, পরবর্তীতে তিনি এইভাবে ছড়িয়ে যাচ্ছে। একটু বদলাচ্ছেন, গতকাল আবার শিবাজিকেও এনেছেন, এখন বলছেন তিনি বলছেন যে পৃথিবীতে 3 জন মহাবিপ্লবীর নাম রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে, একজন হলো শিবাজি, একজন হলো চিরারায়, আর একজন হলো নেপোলিয়ন বোনাপার্ট। কিন্তু নেপোলিয়ন এবং শিবাজি এরা নিজের কারণে লড়েছিল, শুধু আমাদের সম্রাট মানুষের জন্য লড়েছে। এটা একদম ফাজলামো কথা। যাও, উনি যে প্রথম বিতর্কিত মন্তব্যটা, এবং এটা শুধু বিতর্কিত নয়, অসত্য, মিসলিডিং এবং ডিফেমেটরি, অপমানসূচক। একজন জাতীয় বীর নেতাজি শুধু আমাদের জাতীয় বীর নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মানিত স্বীকৃত মহাবিপ্লবী, যার আজাদিন ফৌজ এবং আজাদিন সরকারকে পৃথিবীর 9টি রাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল। সেই আজাদিন ফৌজের অবদানকে কিভাবে খাটো করা যায়, এই অনন্ত মহারাজ যে বলছেন কি যে কে নেতাজি, তার বাপের সাধ্য ছিল নাকি? নেতাজি কোনো তার বাপেরও সাধ্য ছিল না আজাদিন ফৌজ গঠন করার। ওটা তো হিটলার সৈন্য দিয়েছিল, সেই সৈন্যকেই নেতাজি অপব্যবহার করেছেন। নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 বললো যে যুদ্ধে গিয়েছিলেন, আমাদের মহারাজাও গিয়েছিলেন, দীপেন্দ্রনাথ নারায়ণ
সুভাষচন্দ্র গিয়েছিলেন, আমাদের নারায়ণী সেনাই নেতাজিকে হত্যা করেছে। ভয়ঙ্কর কথা। পরবর্তীতে তিনি একটু ব্যাক করে এসেছেন যে নেতাজি মৃত্যুর কথাটা আমি বলি নাই, সংবাদ মাধ্যম বলেছে, কিন্তু নেতাজির কোনো অবদান নাই। আরও ইন্টারেস্টিং কথা হলো, সেই বক্তব্যে উনি বলছেন কি যে তখন ব্রিটিশের শাসন ছিল, তো আজকে যদি গভর্নমেন্টের এগেনস্টে কেউ বন্দুক ধরে তো গভর্নমেন্ট তাকে এনকাউন্টার করবে, এক্সাক্ট এটা বলেছেন। অর্থাৎ তিনি মানছেন যে নেতাজি ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন। পরাধীন দেশে শাসকের বিরুদ্ধে যে অস্ত্র ধরেছে তাই তো স্বাধীনতা সংগ্রাম। সুতরাং তিনি না বুঝে গালি দিতে গিয়েও কিন্তু স্বীকার করছেন যে নেতাজি স্বাধীনতা সংগ্রাম করেছেন, যেহেতু বলছেন কি যে ব্রিটিশের শাসন ছিল, সেই ব্রিটিশের বিরুদ্ধে অস্ত্র ধরলে তো তাকে গুলি করে মারা উচিত। আচ্ছা, এটার পিছনে আরেকটা কারণ থাকতে পারে, যেটা বলা হচ্ছে যে আপনি জানেন যেখানে কুচ রাজবংশীরা নিজেদের বাঙালি বলে স্বীকার করতে চায় না এবং তারা একটা আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করছে। তো সুভাষচন্দ্রকে আঘাত করলে বাঙালিদের সঙ্গে তাদের যে পার্থক্য সেটা প্রকাশ্যে এসে যায়। অনেকে বলছেন যে এটার জন্য এটা করেছে, এটা কিছু কিছু সত্য হতেও পারে, কারণ বিভিন্ন ফেসবুক কুচ রাজবংশী বিভিন্ন ফেসবুকে আমরা দেখছি বাঙালিদের যথেষ্ট গালিগালাজ খুব ট্রোল করছে। আসলে এই সাংসদ যে, যদিও বিজেপি তাকে রাজ্যসভায় পাঠিয়েছে, ইনি কিন্তু অন্য দলের লোক। তার দলের নাম হলো গ্রেটার কুচবিহার ডেমোক্রেটিক পার্টি। এই পার্টিটার উদ্দেশ্যই ছিল যে আলাদা একটা কান্তাপুর রাজ্য গঠন। এখন প্রচণ্ড সংশয়ের ব্যাপার ছিল ওনার এই কথার পর, কারণ ওনার অনেক ফলোয়ার আছে, অনেক ফলোয়ার আছে, যে সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হয়ে গেল সামাজিক মাধ্যমে। এক ভাগের ইভেন মহিলারা, রাজবংশী মেয়েরা উড়ায় চড়ে রিল করছে যে আমাদের রাজা যা বলবেন তাই ঠিক, আমাদের মহারাজাই সত্য শুদ্ধ। এদিক থেকে বাঙালি ছেলেরা বলছে তুই খেয়ে, আবার রাজবংশীরা বলছে তোমরা সব রিফিউজিরা এসছো, আমরা জায়গা দিয়েছিলাম বলে তোমরা থেকেছো উত্তরবঙ্গে কুচবিহারে। কিন্তু আসার কথা যে কয়েকদিনের মধ্যেই কোচ রাজবংশী সমাজের যে অতি সম্মানিত বিদগ্ধ জনেরা, সর্বমোট 11 জনেরা জয়েন্ট স্টেটমেন্ট জারি করে এই মহারাজের বক্তব্য খণ্ডন করেছেন, নিন্দা জানিয়েছেন এবং তারা স্পষ্ট ভাষায় বলেছেন একাডেমিক্স, এডুকেশনালিস্ট, পলিটিক্যাল লিডার্স, রাইটার্স, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা বলছেন যে এই অনন্ত মহারাজের কথাগুলো মিথ্যা, মিসলিডিং এবং অপমানসূচক। এই সিগনেটারিদের মধ্যে আছেন ফর্মার ভাইস চ্যান্সেলর প্রফেসর নিখিলেশ রায়, জলপাইগুড়ির লোকসভা এমপি, কুচবিহার বংশীর লোকসভা এমপি ডক্টর জয়ন্ত কুমার রায়, পদ্মশ্রী প্রাপক কবি নগেন্দ্রনাথ রায়, বিজ্ঞানী মহেন্দ্রনাথ রায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক গিরীন্দ্রনারায়ণ রায়, রাইটার জগদীশ আসোয়ার, প্রফেসর বিশ্বজিৎ রায়, প্রফেসর উপেন্দ্রনাথ বর্মন, এবং সবচেয়ে বড় কথা যে ক্ষত্রিয় সমাজ নিয়ে উনি একটা বিভেদ, মানে সমাজে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন যে ক্ষত্রিয়রা এই শাসন করবে সমগ্র ভারতবর্ষ। সেই ক্ষত্রিয় সমাজের যে সভাপতি অন্নময়ী অধিকারী, কোচবিহারী ক্ষত্রিয় সোসাইটি, তার সম্পাদক শুভদীপ সরকার এবং ভাইস প্রেসিডেন্ট প্রভাকান্ত বর্মা, তারাও এই জয়েন্ট স্টেটমেন্টে মানে স্বাক্ষর করেছেন এবং অনন্ত মহারাজের বক্তব্যের প্রতিবাদ করেছেন। এটা একটা আশার আলো এবং এই সংঘাত এই জন্যই হয়তো বেশি দূর গড়ায়নি, কিন্তু রাজনৈতিকভাবে তার বিরুদ্ধে, শুধু রাজনৈতিক নয়, আমরা বলবো প্রশাসনিকভাবে তাকে রাজ্যসভা থেকে ডিবার করা, রাজ্যসভা থেকে তার সদস্যপদ খারিজ করার জন্য আমাদের দাবি, এটা চলবে, দাবি জানিয়েছি। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর গুলোর প্রেক্ষিতে তাকে কেন তলব করা হচ্ছে না বা আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, সে নিয়েও আমরা খুব জানিয়েছি এবং আমরা প্রতিবাদ করে যাব। আচ্ছা, আপনারা কি কোনো মামলা করছেন?
আমরা এখানে কোনো মামলা করছি না, কারণ এতটা মামলা হয়ে গেছে। এখানে আমাদের গতকালে প্রতিবাদী সভায় একজন প্রস্তাব করেছিলেন এখানে এফআইআর করা, কিন্তু পরবর্তীতে ম্যাক্সিমাম ওপিনিয়নে তোলা হয়েছে আর করে। আমাদের ম্যাক্সিমাম ওপিনিয়নে দুটা প্রস্তাবে গৃহীত হয়েছে। 1 নম্বর ওনার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, 2 নম্বর ওনার সাংসদ পদ খারিজ করি। আর এখানে এফআইআর করছি না কারণে এখানে এফআইআর করলে সেই তো এখানে চলে যাবে, কারণ এতগুলো এফআইআর হয়ে গেছে, সব রানিং করা হবে, একই কথা হয়ে যাবে। আচ্ছা, আপনি কি মনে করছেন না যে এই যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার যে একটা মনত অবলম্বন করছে, এটা কি একটু দুঃখজনক নয়? অত্যন্ত পরিতাপের বিষয়। আপনি নেতাজি সম্বন্ধে কেউ বলতেন ভালো যে রিপার্কেশনটা হতো ধরুন অন্যদের সম্পর্কে, এটা তো নেতাজি তো আরো উচ্চতা। অবশ্যই। এবং পশ্চিমবঙ্গের যুবকরা এক সময় দেখা গেছে নেতাজি নিয়ে এভাবে পাগল যে ফুজিয়ারা এসছেন নেতাজি ভবনে, ফুজিয়ারা এসছেন, যে ফুজিয়ারা আজাদিন ফৌজ গঠন করে এরা মুখ্য ভূমিকা নিয়েছিলেন, যে ব্রিটিশ ইন্ডিয়ার সোলজারদেরকে ফারার পার্কে, সিঙ্গাপুরের ফারার পার্কে মনসিংহারাতে তুলে দিয়েছিলেন। সেই ফুজিয়ারা ভারত বন্ধু, ভারত প্রতীক বলা যায়। জায়গাটা কেন দিচ্ছি, এটাই দুঃখের ব্যাপার যে নেতাজির এই চূড়ান্ত অপমানের পর এবং তার প্রদেশে মানে পশ্চিমবঙ্গে এই অপমানের পরও পশ্চিমবঙ্গের নাগরিকরা যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে বেরিয়ে আসেননি। প্রতিবাদ মিছিল হয়েছে, তার দলের পক্ষ থেকে হয়েছে, ফরার পক্ষের পক্ষ থেকে হয়েছে, বিভিন্ন সংগঠনরা করছে, কিন্তু আপনি যেটা বললেন যে উন্মাদনা ছিল নেতাজিকে নিয়ে, যে আসনে উনি ছিলেন আমাদের পর্যায়ের আসনে, সেই প্রেক্ষিতে যে প্রতিবাদ হওয়ার কথা ছিল তেমনটা আমরা দেখতে পাচ্ছি না, যারা দুর্ভাগ্যের ব্যাপার। তথাপি আমাদের প্রতিবাদ জারি থাকবে এবং আমরা আশা করব শুধু আমরা প্রয়োজনে আরো আমরা কার্যসূচি গ্রহণ করব এই অপরাধী সাংসদের বিরুদ্ধে। দর্শকরা, আমরা গবেষক পরে কথা শুনলাম এবং তিনি যেটা বললেন যে প্রথমত তিনি তথ্য দিয়ে খণ্ডন করেছেন যে কথাটা, সেটা হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়ার ক্রিমিনাল বা যুদ্ধাপরাধী নন। এটা তিনি কেন্দ্রীয় সরকারের যে বিবৃতি, যেটা আমার হাতে আছে, সেটা দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন এবং আরো যে বিষয়গুলো আছে তার ব্যাখ্যাগুলো, এবং এই বিষয়টা যে কুচ এবং বাঙালিদের মধ্যে যে একটা পরিবেশ সেটা বিঘ্নিত হতে পারে সেটা নয়, কারণ তিনি দেখিয়েছেন এবং তিনি তথ্য সহকারে দেখিয়েছেন যে কুচ বুদ্ধিজীবীরা একজোট হয়ে এই মহারাজের বক্তব্যের প্রতিবাদ করছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেকগুলো সত্য তুলে ধরার জন্য।